দীপ্ত রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ৯৯ দেশের সমর্থন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা সহ সাক্ষ্য দিলেন ১৬ জন, কাল যুক্তিতর্ক উপস্থাপন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই বুধবার, বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই অর্জনে খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন ঘটেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়েছে। বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সন্তানের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মর্মান্তিক বর্ণনা দিলেন রামিসার বাবা ও মা। নিজেরাও কাঁদলেন, সেই সঙ্গে কাঁদালেন আদালতে উপস্থিত সকলকে। আলোচিত এই মামলার শুনানি দ্বিতীয় দিনে মঙ্গলবার শেষ হয় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। এ সময় আদালতের বাইরে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার সকাল ৮টা কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে ৯টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকে। 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা ও বোনসহ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে নৃশংসতার বর্ণনা দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। এর আগে সোমবার আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় আসামি সোহেল রানা উচ্চস্বরে নানা কথা বলেন। সেটি গণমাধ্যমে প্রচার হলে বিচারক এ নিয়ে নির্দেশনা দেন। মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবে আদালত। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম ৫৫ টাকা কমেছে। মঙ্গলবার এক বার্তায় তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করে BERC। যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের পুশিন করা ১০ নারী, পুরুষ ও শিশু এখনও শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের একাধিক পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ভোরে কাঁটাতারের গেট খুলে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশিন করে বিএসএফ।
ঘটনা জানতে পেরে বিজিবি তা প্রতিহত করে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ কয়েক দফা পতাকা বৈঠক করেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। এদিকে ঘটনার পর বেনাপোল সহ আশপাশের সীমান্তে বিজিবি জনবল বাড়িয়ে উচ্চ সতর্কতা জারি করেছে। সরকার অবৈধ পুশিন ও পুশব্যাকের বিপক্ষে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে আজ নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। তবে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে নেপালের মেয়েরা। কাল বিকাল 5টায় গোয়ার ফরতোদা স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স গ্রাউন্ড, এই মাঠেই অনুশীলনের কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলে, কিন্তু ডিফেন্ডার শিউলি আজিমের মার মৃত্যুতে থমকে গেছে প্র্যাকটিস। নেপালের বিপক্ষে সাফের ফাইনালে ওঠার মিশনের আগে এই শোক শক্তিতে রূপান্তর করাই হবে নারী দলের পেশাদারিত্বের প্রমাণ। খেলোয়াড়দের পেশাদারিত্বের অভাব আর মাঠের ভুলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে সেমিফাইনাল একটি নতুন দিন, বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। বিপরীতে অনুশীলনে সঠিক সময় হাজির নেপাল নারী ফুটবল দল। 7 আসরে অংশ নেওয়া দলটি নামের পাশে 6 বারই রানার্স আপের তকমা। বিশেষ করে শেষ 2 আসরে ঘরের মাঠে তারা হেরেছে বাংলার মেয়েদের কাছে। সাবিত্রীকে ছাড়া মাঠে নামতে হবে আমাদের। এখানে কিছুটা হলেও ঘাটতি থাকবে। আমরা এই গ্রুপের চ্যাম্পিয়ন, এখন এটাই আমাদের শক্তি। ঘরের মাঠে রাখতে পারেনি সাফের শিরোপা, পরের মাঠে কি পারবে সেই প্রশ্ন থেকেই যায়। কোচের মতে দল এখন আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে নিশ্চিত করে বলা যায় না জিতবো। আমাদের এখন আগের চেয়ে ভালো খেলোয়াড় রয়েছে, যা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইটা সমানে সমান হবে এমনটাই মনে করে নেপালের টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, 99 দেশের সমর্থন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা সহ সাক্ষ্য দিলেন 16 জন, কাল যুক্তিতর্ক উপস্থাপন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই বুধবার, বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য ও বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।